এত দ্রুত দেশ নির্বাচনী ট্রেনে উঠবে তা অনেকেই ভাবতে পারেননি। 5 আগস্ট এত বড় গণঅভ্যুত্থানের পর সবাই ভেবেছিলেন অন্তত কয়েক বছর এ সরকার ক্ষমতায় থাকবে। আর এটিই ছিল বৃহত্তর জনগণের একান্ত চাওয়া। তারা আশা করেছিল এ সরকারের মাধ্যমে দেশ থেকে দূর হবে দুর্নীতি আর সব ধরনের নৈরাজ্য, কমবে মানুষের ভোগান্তি। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ যে কত শান্তি অনুভব করে তার উদাহরণ হয়ে আছে 1990 সাল থেকে 2001 সাল পর্যন্ত পরপর 3টি তত্ত্বাবধায়ক সরকার। এ সময় গঠিত 3টি তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ছিল মাত্র 3 মাস করে। তত্ত্বাবধায়ক সরকারের 3 মাসের মেয়াদ নিয়ে মানুষের মনে অনেক আক্ষেপ ছিল। অনেকেই তখন বলতো, এ সরকার যদি অন্তত কয়েক বছরের জন্য দেশ পরিচালনা করত তাহলে অনেক ভালো হতো। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশের চেহারা কেমন হয় সে সম্পর্কে অভিজ্ঞতা নেই বর্তমান তরুণ প্রজন্মের। কিন্তু তারপরও গত 16 বছরের টানা দুঃশাসনে অতিষ্ঠ তরুণ সমাজ সহ গণমানুষের চাওয়া ছিল দেশটাকে ভালো করে সংস্কার করে তারপর নির্বাচন হোক। কিন্তু গণমানুষের এই চাওয়া পূরণ হবে কিনা তা নিয়ে বড় মাত্রায় সংশয় দেখা দিয়েছে। যে আশা নিয়ে জনগণ চেয়েছিল এই সরকার অন্তত কয়েক বছর ক্ষমতায় থাকুক, তার তেমন কিছুই এখনো দেখাতে পারেনি বর্তমান সরকার। শুরুতে মানুষ তাদের সময় দিয়েছে আর অপেক্ষা করেছে হয়তো ভালো কিছু করবে, কিন্তু 6 মাস পরও যখন দেখা গেল সরকার নিজেই ধুকে ধুকে চলছে, তখন জনগণের মোহভঙ্গ হতে দেরি হয়নি। যার নিজের এই মেরুদণ্ড দুর্বল, আবার বলছি, যার নিজের এই মেরুদণ্ড দুর্বল সে অন্যের জন্য আর কি করবে এটা একসময় বুঝে যায় জনগণ। ফলে অনেকেই অল্প সময়ের মধ্যে বলতে শুরু করলো, নির্বাচন দিয়ে বিদায় নিলেই ভালো। তাদের মতে এ সরকার ভালো কিছু করতে পারবে না, খামোখা দীর্ঘদিন ক্ষমতায় থেকে লাভ কি। শুরুর দিকে জনগণের এই ধরনের মোহভঙ্গের জন্য দায়ী বর্তমান সরকার, দেশের প্রথম সারির রাজনীতিবিদগণ এবং গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতৃত্বের ব্যর্থতা। তবে চীন সফর, বিমস্টেক সম্মেলন, রোহিঙ্গা প্রত্যাবাসন, বিনিয়োগ সম্মেলন সহ আরও কিছু ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যারিশমা প্রদর্শন এবং অপরদিকে বিএনপির পথভ্রষ্টের কারণে, আবার বলছি, অপরদিকে বিএনপির পথভ্রষ্টতার কারণে সাধারণ মানুষের মুখে আবার ধ্বনি উঠল ডক্টর ইউনূসকে ক্ষমতায় থাকতে হবে অন্তত আরও 5 বছর। বর্তমান সরকার সম্পর্কে অনেকের নেতিবাচক মনোভাব তৈরির বেশ আগে থেকেই নির্বাচনী রোডম্যাপের জন্য বারবার জোর চাপ দেওয়া হয় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে। অবশেষে সরকারের পক্ষ থেকে নির্বাচনের সম্ভাব্য একটি সময়সীমা দেয়া হলো। নির্বাচনী এ সময়সীমা ঘোষণার পর নতুন করে হতাশা ছড়িয়ে পড়ে সংস্কার, ফ্যাসিবাদের বিচার প্রত্যাশী এবং বিপ্লবী চেতনার অগণিত মানুষের মনে। কারণ 7 মাস পার হয়ে গেছে, তেমন কিছুই হলো না। নির্বাচনের সম্ভাব্য তারিখ ঠিক থাকলে সামনে আছে আর মাত্র 10 মাস বা 1 বছর। অল্প দিনের মধ্যেই দেশে শুরু হয়ে যাবে নির্বাচনী প্রচারণার ডামাডোল।
ইতিমধ্যে কয়েকটি এলাকায় কোনো কোনো দলের প্রার্থীও চূড়ান্ত হয়ে গেছে। তার মানে সংস্কার আর পরিবর্তনের আকাঙ্ক্ষা কেবল স্বপ্নই থেকে যাবে মানুষের মনে। নির্বাচনের ডামাডোলের মধ্যে খুব শিগগিরই হারিয়ে যাবে সব কিছু। এত বড় গণ অভ্যুত্থানের মাধ্যমে 16 বছরের দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে অপসারণের পর যে মাত্রায় দেশে সংস্কার প্রয়োজন তা যে এ অল্প সময়ে আদৌ সম্ভব নয় তা সবার কাছে পরিষ্কার। তাড়াহুড়ো করে কোনো কাজ ভালো হয় না, এটা একটি প্রতিষ্ঠিত সত্য, সবাই বোঝে। তাই দ্রুত নির্বাচন এবং যারা দ্রুত নির্বাচনের গীত শুরু করেছে তাদেরকে এখন শত্রু মনে করছে দেশের সাধারণ মানুষের বিরাট একটা অংশ। 2008 সাল থেকে নির্বাচনের নামে জাতির সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগের তামাশা দেখেছে এদেশের নির্বাচন প্রিয় মানুষ। বহুকাল ধরে ভোটের জন্য অপেক্ষা করছে মানুষ, কিন্তু ভোট পাগল সেই মানুষই এখন বলছে আমরা নির্বাচন চাই না, আমরা চাই ইউনূস সরকার আরো 5 বছর ক্ষমতায় থাকুক, দেশ ঠিকঠাক হবার পর নির্বাচন হোক। সংস্কারের রূপরেখা প্রণয়নের পাশাপাশি দেশে চলছে জুলাই আগস্ট গণহত্যার বিচার। এই বিচারও তাড়াহুড়ো করে শেষ করা সম্ভব নয় অল্প সময়ের মধ্যে। কেবল জুলাই গণহত্যা নয়, শাপলা চত্বর গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড সহ গত 16 বছরে দেশে যত গুম খুন, জঙ্গি নাটকের মাধ্যমে শত শত মানুষকে হত্যা, নিরপরাধ মানুষকে হত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে তারও বিচার হতে হবে। এর একটিও কিন্তু তাড়াহুড়ার কোনো কাজ নয়। নির্বাচিত সরকার ক্ষমতায় এসে দেশ সংস্কার করবে এবং চলমান এই বিচার সঠিকভাবে সম্পন্ন করবে এমনটা বিশ্বাস করতে পারছে না জনগণের বিরাট একটি অংশ। বাংলাদেশে 1990 সালের পর থেকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরপর 3টি নির্বাচিত সরকার দেশ পরিচালনা করেছে, কিন্তু তারা জনগণের কাছে এখন পর্যন্ত এই আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারেনি যে তারা ক্ষমতায় এসে এই সংস্কার এবং বিচার চলমান রাখবে এবং ফ্যাসিবাদ নির্মূলের কর্মসূচিও চালু রাখবে। এমনকি একটি সুষ্ঠু নির্বাচন করবে সে বিশ্বাসও অর্জনে ব্যর্থ হয়েছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সেই আগের 3টি সরকার, যে কারণে এই তত্ত্বাবধায়ক সরকারের উদ্ভাবন। অপরদিকে অনেকে মনে করছেন এই সরকারের মাধ্যমেও প্রকৃত সংস্কার আসলে সম্ভব নয়। এটি একটি সিগনিফিক্যান্ট দিক, কিন্তু অনেকে মনে করছেন এই সরকারের মাধ্যমে আসলে প্রকৃত সংস্কার কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সে অনুযায়ী এ সরকার গঠন করা যায়নি। সরাসরি সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধেই সামনে এসেছে গুরুতর সব অভিযোগ। আপনারা মনে আছে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এই সরকারের আমলেই কিন্তু মাঝখানে একটি বিষয় এসেছিল যে আলাদা করে তাদের আর বিচারের দরকার নেই, বিচার হয়ে গেছে একবার, সেই এই বিচারের জন্য স্পেশাল কোনো উদ্যোগ নেওয়ার দরকার নেই, যে বিচার চলছে সেটাই চলবে, আলাদা করে দরকার নেই। ওই ভারত থেকে চাপ আসার পরে এবং ভারতীয় পররাষ্ট্র সচিব সফর করার পরে এই সরকার সেই বিচার থেকে হঠাৎ করে কিন্তু সরে এসেছিল। আবার বলছি, কারণ জুলাই আগস্ট কেন প্রকৃত সংস্কার সম্ভব নয় এবং বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন গঠন করা হয়েছে এবং তারা যে বর্তমানে কাজ করছে সেটাও তারা সঠিকভাবে করতে পারবে কিনা, তাদেরকে করতে দেওয়া হবে কিনা তা নিয়েও বিরাট প্রশ্ন রয়েছে। কারণ এর সঙ্গে বিরাট দেশি বিদেশি আন্তর্জাতিক দেশি বিদেশি ভয়াবহ ষড়যন্ত্র, ভয়াবহ রকমভাবে তারা জড়িত। তাদের সবার মুখোশ ফাঁস হয়ে যাবে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার হলে, এবং ভারতও বড় ধরনের বিপদে পড়বে এই বিডিআর হত্যার প্রকৃত তদন্ত এবং বিচার হলে।
সরাসরি সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে সামনে এসেছে গুরুতর সব অভিযোগ। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের গুরুত্বপূর্ণ অনেক পদে এখনো বসে আছে ফ্যাসিবাদের অনেক চিহ্নিত দোষর এবং কুখ্যাত অনেক অপরাধী। কেন সংস্কার সম্ভব না সেটা বলছি, যে উপদেষ্টা পরিষদেই বিতর্কিত লোকজন রয়েছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক বিভাগে গুরুত্বপূর্ণ পদে বসে আছে সরাসরি ফ্যাসিবাদের চিহ্নিত অনেক দোষর এবং কুখ্যাত অনেক অপরাধী। তারা নানাভাবে কলকাঠি নাড়ছে বর্তমান সরকারকে ব্যর্থ করা এবং ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য। সেজন্য অনেকের এখন সবচেয়ে বড় চাওয়া অন্তর্বর্তী সরকারের মধ্যে সংস্কার আনা হোক। এ সরকার ভেঙে দিয়ে নতুন করে একটি বিপ্লবী সরকার গঠন করা হোক। সর্বস্তর থেকে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করা হোক। সেটা সম্ভব না হলে অন্তত বিতর্কিতদের সরিয়ে দিয়ে প্রকৃত দেশপ্রেমিকদের মধ্য থেকে নতুন উপদেষ্টা নিয়োগ করা হোক। গুরুত্বপূর্ণ বিভিন্ন পদ থেকে ফ্যাসিবাদের দোসরদের সরিয়ে দেওয়া হোক, কারণ দেশের সব গুরুত্বপূর্ণ সেক্টরে ফ্যাসিবাদের দোসরদের বসিয়ে রেখে কাগজে কলমে সংস্কার ফর্মুলা দিয়ে কোনো কিছু হবে না। আর একটি দলের পক্ষ থেকে তো একটি দলের একজন শীর্ষ নেতার পক্ষ থেকে তো ইতিমধ্যে হুমকি দেওয়া হয়েছে যে তারা এই সরকারের সংস্কার মানবে না। সংস্কারের পাশাপাশি ২৪-এর দ্বিতীয় স্বাধীনতা যাতে হাত ছাড়া না হয় সেদিকে নজর দিতে হবে সবার আগে, কারণ বিপ্লবে যদি বেহাত হয়ে যায় তাহলে কোনো সংস্কারই আসলে কোনো কাজে আসবে না। এই যে এত উদ্যোগ সব ব্যর্থ হয়ে যাবে। দ্রুত নির্বাচনের দাবি নিয়ে দেশ জুড়ে বর্তমানে সর্বস্তরে চলছে নানামুখী আলোচনা সমালোচনা। বিএনপির দ্রুত নির্বাচনের দাবি বিষয়ে বড় ধরনের সন্দেহ তৈরি হয়েছে যখন ভারতের বিভিন্ন মহল থেকেও একই দাবি হাজির করা হয়েছে। ভারত বর্তমান সরকারকে বলছে আনইলেক্টেড বা অনির্বাচিত একটি সরকার। বিএনপির অনেক নেতার পক্ষ থেকেও এ সরকারকে বলা হয়েছে আনইলেক্টেড বা অনির্বাচিত সরকার এবং হুমকি দেওয়া হয়েছে। সালাউদ্দিন বলছেন আমরা এই সরকারকে বারবার এটি বলেই যাব এবং স্মরণ করিয়ে দিতেই থাকবো যে তোমরা আনইলেক্টেড। শুরু থেকেই ভারত প্রকাশ্যে শত্রুতা করে আসছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। বর্তমান সরকারকে বিপদে ফেলতে এবং সম্ভব হলে উৎখাতের জন্য তারা চালিয়েছে নানামুখী ষড়যন্ত্র, কিন্তু এক্ষেত্রে ভারতের সামনে হিমালয় সম বাধা হয়ে দাঁড়িয়ে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ববরেণ্য ডক্টর ইউনূসের বিরুদ্ধে ভারত বিশ্বের কোথাও কোনো পাত্তা পায়নি বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে। ভারত বুঝতে পেরেছে প্রফেসর ইউনূসকে হটানো তাদের পক্ষে সম্ভব নয়, তাই এখন তাদের লক্ষ্য দ্রুত নির্বাচনের মাধ্যমে ইউনূসকে সরিয়ে নতুন সরকার ক্ষমতায় আসুক। এক্ষেত্রে তাদের প্রথম লক্ষ্য নতুন নির্বাচিত সরকারও যেন হয় যথাসম্ভব ভারতপন্থী, সে চেষ্টা চালিয়ে যাওয়া। যদি আওয়ামী লীগকে তারা কোনো অবস্থাতেই ফেরাতে না পারে তাহলে তাদের লক্ষ্য বিএনপিকে আওয়ামী লীগের স্থানে নিয়ে আসা, বিএনপির মাধ্যমে তাদের কার্য সাধন করা। এখন পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে থাকা তার দোসরদের যেসব প্রকাশ্য ও গোপন তৎপরতা সামনে এসেছে এবং রিফাইন্ড বা সংশোধিত আওয়ামী লীগ প্রতিষ্ঠার যে উদ্যোগ চলছে তাতে এ ধরনের সন্দেহ তৈরি হওয়া অযৌক্তিক নয়। ইদানিং আপনারা লক্ষ্য করবেন ঢাকায় প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও আওয়ামী লীগ ঝটিকা মিছিল বের করছে এবং সেই মিছিল শেষ করে তারা নিরাপদে আবার যার স্থানে চলে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না। খুবই খুবই গভীর আশঙ্কাজনক এই বিষয়টি। কেন তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী কোথাও বাধা দিচ্ছে না মিছিল চলাকালীন অবস্থায়? এর পেছনে সুদূর প্রসারে ষড়যন্ত্র রয়েছে এবং অনেক উপর মহলের হাত রয়েছে, ইঙ্গিত রয়েছে যেন তারা এই মিছিল চলতে পারে এবং দেখবেন এই মিছিল আরো বাড়তেছে। তাছাড়া অতীতে শেখ হাসিনা প্রতিবার
বিরোধী দলে থাকা অবস্থায় যেভাবে হরতাল, অবরোধ, ভাঙচুর, জ্বালাও পোড়াও সহ আন্দোলনের নামে নৈরাজ্য আর অরাজকতা সৃষ্টি করে বিএনপিকে দেশ পরিচালনায় বাধা সৃষ্টি করেছে, তাও সাক্ষ্য বহন করছে এ ধরনের সন্দেহ তৈরির ক্ষেত্রে, অর্থাৎ আওয়ামী লীগকে আবার ফিরিয়ে এনে দেশে নৈরাজ্য সৃষ্টি করা। নির্বাচনে পরাজিত হয়ে একবার শেখ হাসিনা বলেছিলেন একদিনও তিনি শান্তিতে দেশ চালাতে দেবেন না বিএনপিকে। এ অবস্থায় দেশের অনেকের এই দ্রুত নির্বাচনের দাবি এবং ভারতের দ্রুত নির্বাচন চাওয়ার মধ্যে অনেক ধরনের যোগসূত্র তৈরি করছেন অনেকে। সরকারের এখন পর্যন্ত যে পারফরম্যান্স, তাতে তারা একটি প্রকৃত সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে কিনা তা নিয়েও কিন্তু বড় ধরনের সংশয় রয়েছে। কারণ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এখনো বসিয়ে রাখা হয়েছে ফ্যাসিবাদের দোসরদের। এখনো বাদ দেওয়া হয়নি শেখ হাসিনার আমলে করা ভোটার তালিকা। নতুন ভোটার তালিকা প্রণয়নের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কথা বলা হলেও তারা সব বাড়ি বাড়ি যায়নি। আমার বাসায় আসেনি এবং আমাদের এলাকায় কোনো বাসায় আসেনি, এবং আমার পরিচিত অনেকে বলেছে তাদের বাসায়ও যায়নি। আমার বাসা বনশ্রী। ভোটার হওয়ার জন্য এখন আগ্রহীদের ছুটতে হচ্ছে তাদের অফিসে এবং শিকার হতে হচ্ছে নানামুখী হয়রানি আর ভোগান্তির। স্বয়ং প্রধান উপদেষ্টা একটি অনুষ্ঠানে শ্রোতাদের উদ্দেশ্যে বলেছেন, স্বৈরাচারের লোকজন চলে যায়নি, তারা তোমার গ্রামেও আছে। আমাকে আমার গ্রামে তার ভয়ে পথ চলতে হবে, এই বাংলাদেশ গড়লাম আমরা। প্রফেসর ইউনূস একটি সম্প্রতি অনুষ্ঠানে দর্শকদের সাথে কনভারসেশনে এই কথা বলেছেন। ফ্যাসিবাদের বড় বড় অনেক দোসর, চিহ্নিত অনেক অপরাধী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে সারা দেশের বিভিন্ন এলাকায়। তারা বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের বাড়িঘরে আগুন দিচ্ছে, পাল্টা আঘাত শুরু করেছে। এমনকি গাজীপুরে একজনকে কুপিয়ে হত্যা করেছে তারা। চট্টগ্রামেও একজন আন্দোলনকারীকে কুপিয়ে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। দুজন হত্যা করেছে, এর মধ্যে একজন ছিল সরাসরি আন্দোলনে অংশ নেওয়া লোক। বিদেশে পলাতক এক আওয়ামী লীগ নেতা দেশে তার সন্ত্রাসী বাহিনীকে নির্দেশ দিয়েছে সমন্বয়ক ও বিএনপি জামায়াতের লোকদের বাড়ি ঘরে আগুন দেওয়ার জন্য। গাজীপুরের এক আওয়ামী লীগ সন্ত্রাসী ঘোষণা দিয়েছে, যে শহরে আমরা দিনের বেলায় চলতে পারবো না, সে শহরের লোকজনকে রাতেও শান্তিতে ঘুমাতে দেব না। ফ্যাসিবাদের দোসর আর আওয়ামী সন্ত্রাসীদের এ ধরনের হুমকি আর আস্ফালনের কারণে আজ নতুন করে নিরাপত্তাহীন অনেক ফ্যাসিবাদ বিরোধী অ্যাক্টিভিস্ট এবং আন্দোলনে অংশগ্রহণকারী। এ অবস্থায় ফ্যাসিবাদকে এভাবে টিকিয়ে রেখে দ্রুত নির্বাচনের পর দেশের সম্ভাব্য পরিণতি ভেবে শঙ্কিত অনেকে। তাছাড়া বিএনপির পথভ্রষ্টতা, ভারত বিষয়ে তাদের নতজানু অবস্থান, মানে নিজেদের অবস্থান পরিষ্কার না করা, শীর্ষ পর্যায়ের নেতাদের আওয়ামী ও ভারতের সুরে বক্তব্য, বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের আওয়ামী লীগ ও ভারতের সুরে বক্তব্য, সংবিধান পরিবর্তন, সংস্কার, প্রেসিডেন্ট চুপ্পু ইস্যু, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ বিভিন্ন বিষয়ে বিএনপির অবস্থান এবং তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক ভিত্তিক চাঁদাবাজি ও আওয়ামী লীগের লোকজনকে আশ্রয়দান সহ নানাবিধ ঘটনার কারণে বিএনপির বিষয়ে মোহভঙ্গ হতে শুরু করেছে সাধারণ ভোটারদের। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস 12 ফেব্রুয়ারি আয়নাঘর পরিদর্শনে গিয়ে আয়নাঘর বিষয়ে বলেছেন, এ থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি তাহলে এ সমাজ টিকবে না। প্রধান উপদেষ্টা যথার্থই বলেছেন। 16 বছর ধরে চলা ফ্যাসিবাদী শাসনামলের এত সব বিভৎসতার যদি বিচার না হয় এবং এই কলঙ্ক না মুছে যদি বাংলাদেশ আবার আগের মতোই পথ চলা শুরু করে, তবে বাংলাদেশ অচিরেই একটি অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্র পরিণত হতে পারে। জনগণের একান্ত চাওয়া প্রকৃত অর্থে দেশের সংস্কার এবং আওয়ামী লীগের অপরাধীদের বিচার করা।
তাদের এই একান্ত চাওয়ার পথে দ্রুত নির্বাচনকে অন্তরায় হিসাবে মনে করছেন সাধারণ মানুষ। ডক্টর ইউনূস সরকারের প্রতি অনেকে অনেক কারণে অসন্তুষ্ট, আমিও অনেক বিষয়ে অসন্তুষ্ট এবং ক্ষুব্ধ, কিন্তু তারপরও আমজনতার অনেকের চাওয়া হলো সংস্কার ও বিচার না করে তিনি যেন চলে না যান, কারণ এ ধরনের সুযোগ আর এ জাতির জীবনে কখনো আসে কিনা তা কেউ জানে না। প্রিয় দর্শক, আমার নাম মেহেদী হাসান, আমি একজন সিনিয়র সাংবাদিক। আপনাদেরকে আমার এই লিখিত বক্তব্য পড়ে শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।